সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম। আশা করি তোমরা সকলে এই বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেও ভালো আছো এবং সঠিকভাবে তোমাদের পড়াশোনার কার্যক্রমকে চালিয়ে নিচ্ছ। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলকাস উদ্দিন আহমেদের নির্দেশনায় তোমাদের জন্য নিয়মিত এই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তোমরা নিশ্চয়ই এই ক্লাস থেকে উপকৃত হচ্ছ বলে আমি বিশ্বাস করি। আজকে আমি তোমাদের জন্য দশম শ্রেণীর রসায়ন বিষয়ে আমাদের জীবনের রসায়ন এই অধ্যায় থেকে কিছু বিষয় আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাবান কি জিনিস, সাবান কিভাবে প্রস্তুত করা হয়, সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে এবং তার সাথে একটি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমরা আসি, সাবান কি? আমরা যদি এক কথায় বলি, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এটা আমরা কিভাবে প্রস্তুত করি? তেল বা চর্বি, যাকে আমরা এস্টার নামে চিনি, তার সাথে ক্ষার মিশ্রিত করে আমরা সাবান এবং উপজাত হিসেবে অন্যান্য জিনিস তৈরি হবে। আবারও বলছি, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমরা তেল বা চর্বির সাথে ক্ষার বিক্রিয়া করিয়ে সাবান প্রস্তুত করতে পারি। আসলে তেল আর চর্বি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি দুইটা একই জিনিস? মূলত তেল এবং চর্বি দুইটা রাসায়নিকভাবে একই জিনিস। তবুও সাধারণভাবে আমরা যেই এস্টার উদ্ভিদ থেকে সংগৃহীত হয় তাকে আমরা তেল বলে থাকি, অর্থাৎ যেই এস্টারের উৎস হলো উদ্ভিদ, সেটা হচ্ছে তেল। আর যেই এস্টারের উৎস প্রাণী বা প্রাণীজ উৎস হতে সংগৃহীত এস্টারটাকে আমরা চর্বি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা দেখি সাবান তৈরির বিক্রিয়াটা, যেটাকে আমরা সাধারণভাবে সাবানায়ন বিক্রিয়া নামে অভিহিত করে থাকি। সেই বিক্রিয়াটা আমরা একটু দেখে নেই। তেল বা চর্বি, এটা সংকেত হচ্ছে CH2COOR, CHCOOR এবং CH2COOR। এর মধ্যে মোট 3টা অ্যালকাইল মূলক আছে। তার সাথে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা বলি রাসায়নিকভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর বিক্রিয়া ঘটালে আমরা সাবান, যেটাকে আমরা সাধারণভাবে RCOONA বা সোডিয়াম স্টিয়ারেট বলে থাকি, এবং উপজাত হিসাবে উৎপন্ন হবে গ্লিসারিন বা গ্লিসারল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা নির্দিষ্ট তেল বা চর্বির জন্য বিক্রিয়াটা দেখি, তাহলে এরকম হইতে পারে। আমরা এখানে যেই তেল বা চর্বিটা নিয়েছি সেটা হচ্ছে এরকম গ্লিসারাইল স্টিয়ারেট। আমরা যেই তেল বা চর্বিটা নিয়েছি সেটা হচ্ছে গ্লিসারাইল স্টিয়ারেট C17H35। তোমরা নিশ্চয়ই জানো অ্যালকাইল মূলক এর সাধারণ সংকেত, যেটা আমরা জানি CnH2n+1, CnH2n+1, C17। তাহলে H হবে তার ডাবল 34, আর এক যোগ করলে হবে 35। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, যাকে আমরা আর দিয়ে চিহ্নিত করে থাকি।
যখন অ্যালকাইল মূলকটা 17 কার্বন বিশিষ্ট হবে, এই যে কার্বনের সংখ্যা 17 বা অনেক বেশি, এই কার্বনের সংখ্যা বেশি হওয়াকে আমরা বলি উচ্চতর ফ্যাটি অ্যাসিড। আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বলে এসেছি সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। ঠিক আছে, এই C17 হলে যে অ্যাসিডটা আমরা পাবো সেইটার নাম হচ্ছে যেই অ্যাসিডটা পাবো সেটার নাম হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, এবং এই স্টিয়ারিক অ্যাসিডের যে লবণ উৎপন্ন হবে সাবান হিসেবে সেটার নাম হবে সোডিয়াম স্টিয়ারেট। আর যেই এস্টারটা আমরা ব্যবহার করব সেই এস্টারটা হচ্ছে গ্লিসারাইল স্টিয়ারেট। দেখো তোমরা বিক্রিয়াটা একটু লক্ষ্য করো। তেল বা চর্বি এস্টার হিসেবে আমি এই যে C17 এবং H35, এটা যখন হবে তখন এটার নাম হবে গ্লিসারাইল স্টিয়ারেট। এটা ছাড়াও অন্যান্য চর্বিও আমি ব্যবহার করতে পারি, যেমন গ্লিসারাইল পামিটেট, গ্লিসারাইল ওলিয়েট, এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু যখন C17H35 হবে তখন এটার নাম হবে গ্লিসারাইল স্টিয়ারেট। তার সাথে আমরা যদি 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে যেই সাবানটা সেটার নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবান। সোডিয়াম স্টিয়ারেট সাবান। আসলে সাবান কিন্তু একটা লবণ। এই যে বিক্রিয়াটা ঘটতেছে এই বিক্রিয়াটা কিন্তু প্রকৃতপক্ষে একটি প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এখানে কিন্তু এই সাবানটা আসলে একটা সল্ট বা লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে এই যে উপজাত হিসেবে উৎপন্ন হচ্ছে এটার নাম হচ্ছে গ্লিসারল বা গ্লিসারিল। তোমরা নিশ্চয়ই এর আগের অধ্যায়ে পড়ে এসছো যে অ্যালকিন এর একটি শনাক্তকারী বিক্রিয়া ছিল, এরকম একটা বিক্রিয়া ছিল আমাদের অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অ্যালকিনকে জারণ করলে কি উৎপন্ন হইতো? ইথিলিন গ্লাইকল। এখানে দেখো CH2OH, আবার CH2OH। এই OH মূলকটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক, যেটা জৈব যৌগের ক্ষেত্রে আমরা বলি এটাকে অ্যালকোহলের কার্যকরী মূলক। জৈব যৌগের ক্ষেত্রে OH-টা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। যদি একটা OH থাকে কোনো জৈব যৌগে তাহলে আমরা ওইটাকে বলি মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল, মনো মানে এক। আবার যদি কোনো যৌগে, এই যে এই যৌগের মধ্যে আমাদের ছিল ইথিলিন গ্লাইকল, এখানে দুইটা OH ছিল, তখন আমরা এটাকে বলি ডাইহাইড্রিক অ্যালকোহল, বা এটাকে আমরা সংক্ষেপে বলি গ্লাইকল। এটার নাম ছিল কি? গ্লাইকল। আর যদি 3টা OH থাকে, এই যে এখানে আছে 3টা OH, দেখতে পাচ্ছ তোমরা? এই 3টা OH থাকলে তখন আমরা এটাকে বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা গ্লিসারল। গ্লিসারিন বা গ্লিসারল কিন্তু একটা অ্যালকোহল। কেমন অ্যালকোহল এটা? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বিক্রিয়ার কৌশলটা একটু খেয়াল করি। দেখো তোমরা, এই যে লাল একটা বাক্স আঁকা আছে, এইখান থেকে একটা এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে এই যে CCH17H35 বা সংখ্যা পেয়ে আমরা যেটাকে বলেছিলাম আর CCR, এই 3টা C17H35 তার সাথে এই 3টা সোডিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করলো 3 অণু C17H35COONA। এইটার নামই হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট। আর এই যে এইটুকুর মধ্যে CH2 তার একটা হাত খালি, CH তার একটা হাত খালি, CH2 তার একটা হাত খালি। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের 3টা OH মূলক CH2 এর সাথে একটা OH যুক্ত হইলো, CH এর সাথে একটা OH যুক্ত হইলো, আর নিচের CH2 এর সাথে আরেকটা OH যুক্ত হইলো। এই 3 হাইড্রিক অ্যাসিড বা ট্রাইহাইড্রিক অ্যাসিডটার নাম ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এটার নামই হলো গ্লিসারল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আমরা যদি C17H35COOH এটার যেই সল্ট বা এটা থেকে যেই সাবানটা আমরা পাবো সেটার নাম হলো স্টিয়ারিক অ্যাসিডের সাবান। একইভাবে আমরা পামিটিক অ্যাসিডের সাবান তৈরি করতে পারতাম,
C15H31COOH, এটার নাম হয়তো সোডিয়াম পামিটেট, এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট, দ্বিতীয়টা হলো সোডিয়াম পামিটেট। আবার ওলিক অ্যাসিড C17H33COOH, এটা থেকে যে সাবানটা পেতাম সেটা হতো সোডিয়াম ওলিয়েট, সোডিয়াম ওলিয়েট। এখানে দেখো স্টিয়ারিক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড দুইটাই হলো সম্পৃক্ত অ্যাসিড। সম্পৃক্ত মানে কি, কার্বন সংখ্যা যত হাইড্রোজেন হলো তার ডাবলের চেয়ে একটা বেশি, এখানেও কার্বন সংখ্যা যত হাইড্রোজেন হলো তার ডাবলের চেয়ে একটা বেশি, মানে এখানে কোনো উপরের দুইটাতে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। কিন্তু নিচেরটার মধ্যে দেখো কার্বন সংখ্যা 17, হাইড্রোজেন কিন্তু 17 দুগুণে 34 আর একে 35 না 33, তার মানে এর মাঝখানে কোথাও একটা দ্বিবন্ধন আছে। তাহলে এটা কেমন অ্যাসিড? এটা হলো একটা অসম্পৃক্ত অ্যাসিড। এই অসম্পৃক্ত অ্যাসিড থেকে যে সাবান পাওয়া যায় সেই সাবানটাও কি কেমন সাবান হবে? অসম্পৃক্ত সাবান হবে। স্টিয়ারিক অ্যাসিড থেকে যেটা পাবো সোডিয়াম স্টিয়ারেট এবং সোডিয়াম পামিটেট, এই দুইটা হলো সম্পৃক্ত সাবান। আর ওলিক অ্যাসিড থেকে যেটা পাবো সোডিয়াম ওলিয়েট, সেটা হলো অসম্পৃক্ত সাবান। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি উৎসের উপর ভিত্তি করে সাবান দুই প্রকার হতে পারে, সম্পৃক্ত সাবান এবং অসম্পৃক্ত সাবান। আচ্ছা, এখন আমরা দেখব বা জানব সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে। আবারও আমরা জেনে নিই সাবান কি ছিল। সাবান ছিল একটা লবণ, সোডিয়ামের লবণ, সোডিয়াম স্টিয়ারেট বা সোডিয়াম পামিটেট বা সোডিয়াম ওলিয়েট। এই সাবানের আসলে দুইটা প্রান্ত থাকে, এই সাবানের দুইটা প্রান্ত থাকে। একটু খেয়াল করে দেখো, আমরা যদি সোডিয়াম স্টিয়ারেটের কথা বিবেচনা করি C17H35, যেটা আর বা আমরা এটাকে বলে থাকি কি বলে থাকি, অ্যালকাইল মূলক। ঠিক আছে, এটা নিশ্চয়ই আমরা জানি, এর আগের চ্যাপ্টারে শিখেছি। এটা হচ্ছে একটা প্রান্ত। আরেকটা প্রান্তে আছে COONA, এইটা হচ্ছে সাবানের আরেকটা প্রান্ত। একটু লক্ষ্য করো, এই প্রান্তের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ থাকে সোডিয়ামের মধ্যে, আর অক্সিজেনের উপর থাকে আংশিক ঋণাত্মক চার্জ। যদিও টোটাল যৌগটা সমযোজী যৌগ, তবুও এখানে কিছুটা পোলার বা প্রান্তের সৃষ্টি হওয়ার বৈশিষ্ট্য বিদ্যমান। এই যৌগটা সমযোজী যৌগ হওয়ার পরেও এখানে পোলারিটি রয়েছে। আমরা জানি সাধারণভাবে সমযোজী যৌগ অপোলার এবং আয়নিক যৌগগুলির মধ্যে প্রান্ত থাকে বা পোলার, কিন্তু এটা সমযোজী যৌগ হওয়ার পরেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে কিছুটা পোলারিটি বিদ্যমান। ঠিক আছে, আর এই পাশটাতে কোনো পোলারিটি নেই। এর মানে হচ্ছে আমরা এই সাবানটাকে দুইটা অংশে বিভক্ত করতেছি, একটা হচ্ছে পোলার প্রান্ত আর একটা হচ্ছে অপোলার প্রান্ত। আমরা জানি পানি হচ্ছে একটি পোলার দ্রাবক, পানি হচ্ছে একটি পোলার দ্রাবক। তাহলে সাবানের যেই প্রান্তটা পোলার, ওই প্রান্তটা পানির সাথে মিশবে বা বিক্রিয়া করবে না, বন্ধন তৈরি করবে, পানির সাথে বন্ধন তৈরি করবে বা দ্রবীভূত হবে। ঠিক আছে, সাবানের এই পোলার প্রান্তটা পানির সাথে দ্রবীভূত হবে, এই জন্য আমরা এটাকে বলবো পানি আকর্ষী অংশ। সাবানের COONA এই অংশটা হইল হাইড্রোফিলিক বা পানি আকর্ষী অংশ, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী অংশ। আবার সাবানের মধ্যে এই যে C17H35 আর এই অংশটা রয়েছে, এটা হচ্ছে অপোলার। এই অংশটা কি? অপোলার। এটা কিন্তু পানি আকর্ষী নয়, এটা পানি বিকর্ষী, পানিকে সে ভয় পায়। এই জন্য আমরা এই অংশটাকে বলবো হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক অংশ। ফোবিয়া মানে হচ্ছে ভীতি। তাহলে সাবানের দুইটা পার্ট, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। অপোলার এটা হলো হাইড্রোফোবিক প্রান্ত, পোলার এটা হলো হাইড্রোফিলিক প্রান্ত। এখন আমরা যদি মনে করি এটা হচ্ছে সাবানের মাথা, এটা হচ্ছে লেজ, দুইটা কিন্তু একই যৌগ, কিন্তু এই একই যৌগের একটা পার্ট হচ্ছে পানি আকর্ষী আর একটা পার্ট হচ্ছে পানি বিকর্ষী। আচ্ছা, পানি বিকর্ষী যে পার্টটা অপোলার, এটা কিন্তু পানি বিকর্ষী, কিন্তু সে কিন্তু আবার তেল বা চর্বি আকর্ষী, সে কিন্তু তেল বা চর্বির সাথে বন্ধন তৈরি করতে পারে। কেন পারে? আমরা জানি
একটা অপোলার দ্রাবকে একটা অপোলার দ্রব দ্রবীভূত হয়। আসলে আমরা কাপড়ের মধ্যে যে ময়লা বলে থাকি সেই ময়লাটা আসলে কি জিনিস? ময়লাটা হচ্ছে প্রকৃতপক্ষে চর্বি বা গ্রিস জাতীয় জিনিস বা তৈলাক্ত জিনিস, যে জিনিসটা পানির সাথে আমরা পরিষ্কার করতে পারি না। আমরা জানি, আমরা সব সময় একটা মজার কথা বলে থাকি, তেলে আর জলে কখনো মিশ্রিত হয় না। সাবানের কাজ হচ্ছে প্রকৃতপক্ষে তেল আর জলকে মিশ্রিত করা। কিভাবে? দেখো, যখন আমি সাবান কাপড়ে ঘষলাম, তারপরে কি করতে হয়? পানি দিয়ে সাবানটাকে ধুইতে হয়। সাবান যখন কাপড়ে ঘষলাম এবং তার সাথে পানি যুক্ত করলাম, সাবানের একটা অংশ পানির সাথে বন্ধন তৈরি করলো, এই যে COO এই অংশটা। আর ওই যে কাপড়ের মধ্যে যে ময়লা বা তেল, চর্বি জাতীয়, গ্রিস জাতীয় পদার্থ আছে, সেই অংশটা কার সাথে বিক্রিয়া করলো বা কার সাথে বন্ধন তৈরি করলো? সেই অংশটা বন্ধন তৈরি করলো অপোলার অংশ C17H35 এর সাথে। আমরা কিন্তু সাবান দিয়ে শুধু ফেনা তুললেই হবে না, এটা কিন্তু পরে পানি দিয়ে কাপড় কচলিয়ে পরে সেটাকে কি করতে হয়? পানি দিয়ে ধুইতে হয়। মানে আমরা যেটাকে বলি সাধারণ ভাষায় পানি দিয়ে খলাইতে হয়। যখন পানি দিয়ে খলাবো তখন এই যে পোলার অংশটা পানির সাথে বিক্রিয়া করে যে জিনিসটা উৎপন্ন করলো COO, এটা পানির সাথে বিক্রিয়া করলে যা তৈরি করলো সেটাকে আমরা বলে থাকি সাবানের ফেনা, সেটাকে আমরা বলে থাকি সাবানের ফেনা। এখন ফেনা, এই যে এই টোটাল জিনিসটা হচ্ছে সাবান, যেটা একটা যৌগ, তার একটা অংশ যখন পানির সাথে বন্ধন তৈরি করলো, আরেকটা অংশ যখন তেল, চর্বি বা গ্রিজের সাথে বন্ধন তৈরি করলো, আমি যখন এটাকে পানি দিয়ে ধৌত করব, তখন এই ফেনা বা এই অংশটা চলে যাবে, মানে লেজটা চলে যাচ্ছে। সে করবে কি? তার মাথাটাকেও সাথে করে নিয়ে যাবে, মানে সে ওই তেল বা চর্বিটাকেও একসাথে করে নিয়ে বের হয়ে যাবে। ফলে আমার কাপড়ে আর তৈলাক্ত অংশ বা গ্রিজটা বা ময়লাটা থাকলো না। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে সাবানের ময়লা পরিষ্কার করার পদ্ধতি। এই যে দেখো, ঠিক এইভাবে এই পানির অংশটা লেজের সাথে বন্ধন তৈরি কইরা ফোম বা ফেনা তৈরি করলো। এই লেজটা ধরে যখনই আমি টান দিলাম, তখন এই মাথা সে করলো কি? গ্রিসটা বা ময়লাটাকে সাথে করে নিয়ে আসলো। ঠিক আছে, এই হচ্ছে প্রকৃতপক্ষে সাবান বা ডিটারজেন্টের ময়লা পরিষ্কারের পদ্ধতি। আরো একটা জিনিস আমরা একটু বলে নেই, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এটা তোমরা ক্লাস 7 বা 8-এ পড়েছো। খর পানি, মৃদু পানি, পানির খরতা, এই জিনিসগুলো কি হয়? যদি পানির মধ্যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়ন বা লবণ জাতীয় পদার্থ থাকে, ওই পানিতে আমি বেশি সাবান দিয়েও কাপড় ঠিকভাবে ধুইতে পারি না। কেন ধুতে পারি না? কারণ হচ্ছে পানির মধ্যে যদি আগে থেকেই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়ন থাকে, তখন সে এই যে COO যে অংশটা পানির সাথে ফেনা তৈরি করে, সেই অংশটার এই দ্রবণে আসার আগে, পানির মধ্যে COO এই অংশটা আসার আগে পানি করে কি? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের সাথে বন্ধন তৈরি করে ফেলে। ফলে সাবান সে আর ফেনা তৈরি করতে পারে না। এর মানে খর পানির মধ্যে সাবান বেশি প্রয়োগ করলেও কাপড় সঠিকভাবে পরিষ্কার হয় না। কিন্তু আমরা যদি সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করি, তাহলে আর এই সমস্যাটা থাকে না। ঠিক আছে, এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব এবং সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমে উদ্দীপকটা দেখে দিচ্ছি। আধুনিক জীবনে রসায়নের ভূমিকা প্রচুর। একটি দিনও আমরা রসায়নের সাহায্য ছাড়া চলতে পারবো না। ঘুম থেকে উঠে ব্রাশ করার টুথপেস্ট থেকে কাপড় কাচার সাবান, ডিটারজেন্ট প্রভৃতি কাজে রসায়নের ব্যবহার আমরা দেখতে পাই। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, সিরকা
কি জিনিস? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেকিং পাউডার কিভাবে কেক ফোলায়? 3 নম্বর প্রশ্ন হচ্ছে শেষ পদার্থটির প্রস্তুতি বর্ণনা করো। শেষ পদার্থ কোনটা? শেষ পদার্থ হচ্ছে ডিটারজেন্ট, এর প্রস্তুতি বর্ণনা করতে হবে। এবং ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পদার্থটি মানে সাবান কিভাবে কাপড় কাচতে সাহায্য করে? আসো এখন আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করছি। সিরকা বা এটাকে আমরা ভিনেগারও বলে থাকি, এটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH বা এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিডও বলে থাকি। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় সিরকা বা ভিনেগার। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বেকিং পাউডার কিভাবে কেক ফোলায়? আমরা জানি বেকিং পাউডারের যেটা মূল উপাদান সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সংকেত হচ্ছে NaHCO3। কেকের যে তৈরি করার সময় ময়দা ব্যবহার করি সেই ময়দার সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং পাউডার মিশিয়ে যখন উত্তাপ দেওয়া হয় তখন তাপে সেই সোডিয়াম বাইকার্বনেট বিযোজিত হয়ে বা ভেঙে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়াটা আমরা একটু দেখে নিচ্ছি। 2 অণু সোডিয়াম বাইকার্বনেট, এটাকে যখন তাপ দেওয়া হবে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা ময়দাকে ফুলিয়ে সে প্রথম কিন্তু একটা জায়গা দখল করে, সে যখন গ্যাস আকারে উড়ে যাবে তখন তার দখলকৃত জায়গাটাকে কি করে ফাঁকা বানিয়ে চলে যায়। এই জন্য আমরা রুটির মধ্যে দেখে থাকি ছিদ্র ছিদ্র থাকে, ঠিক আছে, বা কেক ফুলে ওঠে। আমাদের গ নাম্বার প্রশ্নটি ছিল ডিটারজেন্ট কিভাবে তৈরি করা হয়, ডিটারজেন্টের প্রস্তুতি। তেল বা চর্বিকে আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজেনেশন করলে দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকোহল যেমন লরাইল অ্যালকোহল, যেখানে কার্বনের সংখ্যা অনেক বেশি থাকে, উৎপন্ন হয়। সেই লরাইল অ্যালকোহল এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে দীর্ঘ শিকল বিশিষ্ট একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট মানে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে। সেই লরাইল হাইড্রোজেন সালফেটকে কস্টিক সোডা দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে সোডিয়াম লরাইল সালফোনেট, আবারও বলছি সোডিয়াম লরাইল সালফোনেট, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ডিটারজেন্ট। এই জিনিসটা আমরা উৎপন্ন করতে পারি। সেই উৎপন্ন ডিটারজেন্টের মধ্যে আমরা আরো কিছু বিরঞ্জক পদার্থ মানে কি, যারা রং দূর করতে পারে, আরো কিছু তন্তু উজ্জ্বলকারক যারা আমাদের কাপড়কে আরো উজ্জ্বল করতে পারে, এবং বিল্ডার ইত্যাদি মিশিয়ে আমরা ডিটারজেন্টকে আরো কার্যকরভাবে তৈরি করতে পারি। এবং ডিটারজেন্টকে আমরা সর্বশেষ পাউডার অথবা দানাদার অথবা তরল হিসেবে আমরা বাজারজাত করে থাকি। এখন আমরা সেই বিক্রিয়াটি স্ক্রিনে দেখে নিচ্ছি। লরাইল অ্যালকোহল এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। প্রথম স্টেপের মধ্যে উৎপন্ন করছি আমরা লরাইল হাইড্রোজেন সালফেট, এবং দ্বিতীয় স্টেপের মধ্যে সেই লরাইল হাইড্রোজেন সালফেট তার সাথে কস্টিক অ্যাসিড না, এটা কস্টিক সোডা হবে। কস্টিক সোডাকে যদি বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে সোডিয়াম লরাইল সালফোনেট। এটাই হচ্ছে আমাদের ডিটারজেন্ট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসছি গ নাম্বার প্রশ্ন। আমাদের গ নাম্বার প্রশ্ন নিয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। গ নাম্বার প্রশ্নটা ছিল সাবান কিভাবে ময়লা পরিষ্কার করতে পারে। আমরা কাপড় কাচার সাবান এর কথা যদি চিন্তা করি, সাবান হচ্ছে একটা দীর্ঘ কার্বন শিকলযুক্ত অণু
দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক চার্জযুক্ত সাবানের একটা অংশ তৈরি হয়, আরেকটা অংশ তৈরি হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা সোডিয়ামের আয়ন। সাবানের এক প্রান্তে ঋণাত্মক চার্জ থাকে এবং পানি দ্বারা আকর্ষিত হয়, এবং এই যেই পানি দ্বারা যেই অংশটা আকর্ষিত হবে সেটাকে বলা হবে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত। আয়নের অপর প্রান্ত থাকবে পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক প্রান্ত, যে অংশটা তেলে বা গ্রিজে দ্রবীভূত হবে। ময়লা কাপড়কে যখন সাবান পানিতে ভেজানো হয় তখন হাইড্রোফোবিক অংশ কাপড়ের তেল ও গ্রিজ জাতীয় ময়লার প্রতি আকৃষ্ট হবে এবং এতে দ্রবীভূত হবে। পক্ষান্তরে হাইড্রোফিলিক অংশ তার চতুর্পার্শ্বে পানির স্তরে প্রসারিত হবে এবং কাপড়কে আমরা যখন এই অবস্থায় ঘষা দিব বা মোচড়াবো তখন গ্রিজ বা তেল সম্পূর্ণরূপে হাইড্রোফিলিক অংশ দ্বারা আবৃত হয়ে যাবে। তেলটা চতুর্দিক থেকে হাইড্রোফিলিক অংশ দ্বারা আবৃত হবে এবং তেল বা গ্রিজ অণুগুলোর চতুর্পার্শ্বে ঋণাত্মক আধানের বলয় সৃষ্টি হবে। ফলে এগুলো সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে অবস্থান করতে চায়। এতে করে পানিতে তেল ও গ্রিজের অপদ্রব্য সৃষ্টি হয় এবং পানিতে ধৌত হয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। ফলে কাপড় পরিষ্কার হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যা যা বিষয় শিখলাম তোমরা সেগুলি বাড়িতে বসে চর্চা করবে। এই বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যে তোমরা খুব সাবধানে যার যার বাসায় অবস্থান করবে, বাইরে খুব প্রয়োজন ছাড়া বেরোবে না। ঠিক আছে। সকলকে আবারও মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের পাঠ। সবাইকে ধন্যবাদ।